বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির নবম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব গতদিন যেটা আলোচনা করেছিলাম নিন্দনীয় নরহত্যা এবং খুন, এটার মূল বিষয়টা আলোচনা করেছিলাম। আজকে ওইটা তো আলোচনা করব এবং ওই রিলেটেড যে সমস্যামূলক প্রশ্ন বা অন্যান্য যে প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব। তো তার আগে আজকে আমাদের সাথে নতুন একজন যোগদান করছেন, উনি হয়তো বা রংপুর থেকে, রোমানা বোধহয় আছেন বোধহয় আমাদের সাথে। তো আপনি হচ্ছেন আমাদের সাথে, ফৌজদারি কার্যবিধি আমাদের শেষ হয়ে গিয়েছে আর দণ্ডবিধির এই যে আমাদের সাজেশনের 5 নাম্বার প্রশ্ন চলে। তো আপনি যে ক্লাসগুলো মিস করছেন এগুলোর রেকর্ড ভার্সন অবশ্যই আছে আমাদের ইউটিউবে। তো এটা ছাড়াও এই ক্লাসগুলো আবার আপনি পাবেন যখন নতুন ব্যাচ শুরু হবে, তখন নতুন ব্যাচের সাথে আপনি এই ক্লাসগুলো পাবেন। তো আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এবং আপনাকে সকল পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে আপনি এটা পড়তে পারবেন। তো আজকের ক্লাস আমরা শুরু করতেছি। দেখেন, আহ প্রথম দিন আমরা পড়ছিলাম যে অপরাধমূলক নরহত্যা এবং খুন কি, এটা বিস্তারিত আলোচনা করছিলাম ওই ক্লাসে। সো এটা আমি একটু আপনাদের আলোচনা করি, ওই দিনের যা পড়াইছিলাম একটু মনে করাই দিই, তারপরে আজকের পড়াটা আগাই। দেখেন, ওই দিন বলেছিলাম যে নরহত্যা কি। প্রথমে পড়াইছিলাম যে নরহত্যা, নরহত্যা হলো যে একজন মানুষ যদি আর একজন মানুষকে হত্যা করে সেটাকে বলে কি, নরহত্যা। এই নরহত্যাটা এই যে একজন আর একজনের ছিনতাই করার সময় গুলি করে হত্যা করছে, ডাকাতির সময় গুলি করে হত্যা করছে, জল্লাদ ফাঁসি কার্যকর করছে, আত্মরক্ষার অধিকার প্রয়োগে আহ হত্যা করছে, সবগুলাই কি, নরহত্যা। এখন এই নরহত্যার আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আইনগত নরহত্যা আর একটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা। আইনগত নরহত্যা মানে হলো যে নরহত্যা করলে আইনের দৃষ্টিতে এটা কোনো অপরাধ না, অর্থাৎ আপনার সাজার কোনো ব্যবস্থা নাই, সেটা হলো আইনগত নরহত্যা। ওই যে একজন লোককে মারতে আসছে, হত্যা করতে আসছে, সে যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তারে উল্টা হত্যা করে, এটা কিন্তু অপরাধ না। আবার জল্লাদ ফাঁসির রায় কার্যকর করছে, এটা কোনো কি, অপরাধ না। কিন্তু তাহলে এটাকে বলা যায় আইনগত নরহত্যা। তাহলে বেআইনি নরহত্যা কি? এইভাবে বলা যায় যে আইনগত নরহত্যা ছাড়া যা আছে সবকিছু কি, বেআইনি নরহত্যা। তাহলে আইনগত নরহত্যা ছাড়া আর কি আছে? দেখেন, আইনগত নরহত্যা ছাড়া আর আছে হচ্ছে একজন আর একজনের পরিকল্পনা করে হত্যা করছে, কি, নিন্দনীয় নরহত্যা। একজন গাড়ি গাড়ি চাপা দিয়ে হত্যা করছে, নিন্দনীয় নরহত্যা। মিছিলে বোমা বর্ষণ করছে, কি, নিন্দনীয় নরহত্যা। একজন স্বামী তার ওয়াইফরে যৌতুকের কারণে হত্যা করে ফেলছে, কি, নিন্দনীয় নরহত্যা। মানে যে নরহত্যার জন্য শাস্তির ব্যবস্থা আছে সেটাকে বলে নিন্দনীয় নরহত্যা। তো এখন খুন কি, ধরেন এটা আমরা জানি না, তাহলে আমাদের চারপাশে যত বিষয় আছে সবগুলোই কি, নিন্দনীয় নরহত্যা। এখন নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দিছে 299 ধারায়, আর খুনের সংজ্ঞা দিছে 300 ধারায়। 300 ধারায় বলেছে যে নিন্দনীয়, 300 ধারা দুইটা পার্ট, দুই অংশ, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। প্রথম অংশতে 4টা অনুচ্ছেদ আছে, এই 4টা অনুচ্ছেদের সাথে যদি নিন্দনীয় নরহত্যার ঘটনাটা মিলে যায় তাহলে ওই নিন্দনীয় নরহত্যা হবে খুন। অর্থাৎ 300 ধারার প্রথম অংশ বলেছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন হবে। এই এই যে যা বলতেছে কিন্তু গত ক্লাসের পড়া, আমি একটু রিভিউ করতেছি আর কি। তাহলে 4টা অনুচ্ছেদ হলো কি কি? 4টা অনুচ্ছেদ হলো, প্রথম হলো অভিপ্রায়। অভিপ্রায় মানে হলো পূর্ব পরিকল্পনা। কোনো ব্যক্তি যদি আর একজন ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা অনুসারে হত্যা করে, প্রথমত সেটা নিন্দনীয় নরহত্যা, দ্বিতীয়ত সেটা খুন। কেন? কারণ সেটা অভিপ্রায় সহকারে করা হয়েছে। তারপর হচ্ছে জ্ঞান। কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির এমন জ্ঞান সহকারে আঘাত করে যে জ্ঞান সহকারে আঘাত করলে তার মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু অবশ্যম্ভাবী, এই জ্ঞান নিয়ে আঘাত করলে সেটাও কি হবে, প্রথমত নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা খুন। আমি জানি যে অমুক এমন একটা দুর্রোগ্য ব্যাধিতে আক্রান্ত আছে, তাকে যদি আমি হালকা একটা ঘুষিও দিই তবুও তার মারা যাওয়ার সম্ভাবনা আছে, এবং ঘুষি খেয়ে সে মারা গেছে। তাহলে এই জ্ঞান নিয়ে যে আঘাত করছে এটা প্রথমত নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে এটা কি, খুন। তৃতীয় তৃতীয় অনুচ্ছেদ যেটা ছিল আঘাতের প্রকৃতি, নেচার অফ ইনজুরি। একজন আর একজনকে এমন আঘাত করছে, একজন আর একজনকে এমন আঘাত করছে যে ওই আঘাত দেখেই মনে হয় যে এই আঘাতের একমাত্র ফলাফল হলো মৃত্যু। তরবারি এক পাশ দিয়ে ঢুকায় আর এক পাশ দিয়ে বের করে দিছে, সো প্রথমত সেটা নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা খুন। চতুর্থ অনুচ্ছেদ যেটা ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট বা আসন্ন বিপজ্জনক কার্য, এটা এই চতুর্থ অনুচ্ছেদের পড়ানোর সময় বলছিলাম যে এই চতুর্থ অনুচ্ছেদের ক্ষেত্রে অভিপ্রায়ের প্রয়োজন নাই।
অভিপ্রায়ের প্রয়োজন নাই মানে হলো, যদি একজন ব্যক্তি এমন একটা অপরাধ করে যার একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু, এমন বিপজ্জনক কাজ করে, মিছিলের উপর বোমা বর্ষণ করছে, করার পর বলতেছে যে কোনো নির্দিষ্ট মানুষের হত্যার অভিপ্রায় আমার ছিল না, কিন্তু মিছিলের উপর যে বোমা বর্ষণ করছেন, এই বোমা বর্ষণই একটা কি, মানে এমন বিপজ্জনক কার্য যে কারণে একজন না একজন তো মারা যাবেই। সো এটাও কি প্রথমত নিন্দনীয় হত্যা, প্রথমত, তারপরে কি খুন। তার মানে আমরা এটা বলতে পারি যে যে কোনো হত্যা যদি সেটা বেআইনি পন্থায় হয়, খুন হবার আগে সেটা হলো নিন্দনীয় নরহত্যা। আর যদি এই চারটা অনুচ্ছেদের যে কোনো একটা পূরণ করে, তখন এটা হয়ে যাবে কি, বুঝছেন? এখন আমরা আসি দ্বিতীয় অংশ, কতদিন যেটা বিস্তারিত আলোচনা করছিলাম, 300 ধারার দ্বিতীয় অংশটা বলে ব্যতিক্রম অংশ। তো এখানে বলছে পাঁচটা অনুচ্ছেদ, পাঁচটা ব্যতিক্রম আছে। পাঁচটা ব্যতিক্রমে হচ্ছে আহ পাঁচটা ব্যতিক্রমের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রমে আছে যে আপনার গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা। যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হত্যা করছে কিন্তু তার কোনো প্রি প্ল্যান ছিল না, ইন্টেনশন, অভিপ্রায় ছিল না, সে তাদের মধ্যে হঠাৎ একজন আর একজনকে এমন একটা বাজে কথা বলছে, সে রাগের বশবর্তী হয়ে একজন আর একজনকে হত্যা করছে, সো এটা কিন্তু হবে নিন্দনীয় নরহত্যাই হবে, এটা কিন্তু খুন বলে গণ্য হবে না। তো এই গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের আবার তিনটা ব্যতিক্রম আছে, যে আপনি যদি গুরুতর এবং আকস্মিক উত্তেজনা থাকেও তবুও সেটা খুন বলে গণ্য হবে। যদি আপনি এই উত্তেজনাকে অজুহাত হিসেবে দেখাতে চান, আপনি বাড়ি থেকে মনে মনে পরিকল্পনা করে আসছেন যে আজকে বিথিকার সামনে দিয়ে খালি বারবার ঘুরবো, বিথিকা খালি আজকে আজে বাজে কথা একটা বলুক, ওনার আজকে শেষ করে ফেলবো, এই পরিকল্পনা করে যদি এসে হত্যা করেন তাহলে এটা খুন। 2 নম্বরে ছিল সরকারি কর্মকর্তা যতই উত্তেজনা দিয়ে থাক না কেন, সরকারি কর্মকর্তারাও হত্যা করলে সেটা কি হবে, খুন হবে। নিন্দনীয় নরহত্যা তো হচ্ছেই, সেটা কি বলে গণ্য হবে, খুন বলে গণ্য হবে। ম্যাজিস্ট্রেট সাহেব সাক্ষীকে বলছে যে আপনি যে সাক্ষ্য দিয়ে গেলেন এর একটাও বিশ্বাসযোগ্য না, সাক্ষী মনে করেন লাভ দিয়ে যায় ম্যাজিস্ট্রেটের গলা কামড়ায় মেরে ফেলছে। তাহলে এই যে যদি বলে, সাক্ষী যদি বলে যে আমি তো, আমার কোনো পরিকল্পনা ছিল না, উনি আমার উত্তেজনা দিতে কেন, যে ভালো নাকি মিথ্যা নাকি সত্য উনি কি জানে, জানার দরকার নাই। ম্যাজিস্ট্রেট কি কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তারে আপনি উত্তেজিত হয়ে হত্যা করলেও সেটা কি হয়ে যাবে, খুন হয়ে যাবে। 3 নম্বরে আপনারে একজন উত্তেজনা দিছিল বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, মানে তারে আপনি আগে খুঁচাইছেন, সে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, তারে আপনি থাপ্পড় দিতে গেছেন, সে উল্টো আপনার থাপ্পড় দিছে, বললো যে তুমি আমার থাপ্পড় দিতে আসছো, আমারও গায়ে শক্তি আছে। এই কথা বলার পর আপনি দ্বিগুণ রাগ হয়েছেন যে কি, তোরে থাপ্পড় দিছিস তুই চুপ করে থাপ্পড় খাবি, উল্টা আমারে থাপ্পড় দিছিস, যা তোরে আজকেই শেষ করে ফেলবো, এবং শেষ করে ফেলাইছে। তাহলে এই জায়গা যদিও উত্তেজনাটা আছে, বাট এই উত্তেজনাটা পাইছে কিভাবে, গুরুতর, মানে যে সরি বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে সে উত্তেজনা দিছে, এবং এই উত্তেজনাটা প্রথম খোঁজে আপনি দিছেন বলেই সে দিছে, না হলে দিত না। তাহলে এটাও কি হবে, খুন হবে। আচ্ছা, তাহলে প্রথম ব্যতিক্রম গিভেন সাডেন প্রভোকেশন থাকলে নিন্দনীয় নরহত্যা, বাট গিভেন সাডেন প্রভোকেশন থাকলেও তিনটা ক্ষেত্রে ওই নিন্দনীয় নরহত্যা খুন হবে। একটা হলো অজুহাত, আর সরকারি কর্মকর্তা, আর হলো বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে যদি উত্তেজনা দিয়ে থাকে। দ্বিতীয় যে এক্সেপশন সেটা হলো যে আপনি আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছিলেন এবং এমন সময় আপনি জানেন যে আপনাকে আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু, আপনি আত্মরক্ষার অধিকার অতিক্রম করে বেশি আঘাত করে ফেলছেন, সরল বিশ্বাস অবশ্যই কাজটা করেছেন এবং সে মারা গেছে, তাহলে সেই ক্ষেত্রেও সেটা কি হবে, খুন হবে, মানে সরি নিন্দনীয় নরহত্যা। মানে আপনারে একজন আসছিল থাপ্পড় দিতে, এখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তারে পাল্টা থাপ্পড় দিয়েছেন, এখন আপনি জানতেন না যে সে দুর্রোগ্য ব্যাধিতে আক্রান্ত, এখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগেই থাপ্পড়টা দিয়েছেন, কিন্তু ওই থাপ্পড় খেয়ে সে মারা গেছে। এই জায়গা তো আপনার কোনো ইন্টেনশন ছিল না, আর আপনি তো আত্মরক্ষার অধিকার প্রয়োগটা করছিলেন সরল বিশ্বাসে, সে মারা গেছে, সো এখানে খুন হয় নাই, এখানে হয়েছে নিন্দনীয় নরহত্যা। তৃতীয় ব্যতিক্রম যেটা, সরকারি কর্মকর্তা, তার উপর যে অর্পিত দায়িত্ব আছে, তিনি যদি সেটা অতিক্রম করে সরল বিশ্বাসে যদি কাউকে হত্যা করে, তাহলে সেটা নিন্দনীয় নরহত্যাই থাকবে, খুন বলে গণ্য হবে না। পুলিশ গ্রেফতার কালে
যখন চোর গুলি করছে চোর ধরার স্বার্থে, কিন্তু চোরের পায়ে গুলি না লেগে ধরেন অন্য কোনো জায়গা লেগে গেছে, সে মারা গেছে, বা পায়ে গুলি লাগছিল অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে মারা গেছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা আপনার উনি যদি প্রমাণ করতে পারে যে সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে কাজটা করেছে, তাহলেও এটা কি থাকবে? নিন্দনীয় নরহত্যা। চতুর্থ ব্যতিক্রম আমি বলছিলাম আকস্মিক কলহ, সাডেন ফাইট। সাডেন ফাইট এবং গ্রেভেন্স সাডেন প্রভোকেশনের মধ্যে মিল আছে, আবার পার্থক্যও আছে। মিলটা হলো যে দুইটা ঘটনাই পূর্ব পরিকল্পনা ছাড়া করছে, কিন্তু গ্রেভেন্স সাডেন প্রভোকেশন প্রথম ব্যতিক্রমে ছিল হচ্ছে এরকম যে ওই যে জিদানের উদাহরণ দিছিলাম, যে জিদান খেলতেছে, ইতালির একজন প্লেয়ার হঠাৎ করে বাজে কথা বলছে, জিদান রাগ হয়ে তারা মেরে ফেলছে, মাথায় ঢুক দিয়েছে, মারা গেছে। সো এটা হচ্ছে প্রথম ব্যতিক্রম, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। না, সাডেন ফাইট হলো দুইটা পক্ষের মধ্যে আগে থেকেই ঝগড়া চলতেছে। ধরেন নির্বাচন নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে, আসেন, নির্বাচন নিয়ে কি হয়েছে? বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন ওই সংঘর্ষের সময় একজন যদি আরেকজনকে হত্যা করে, এটা হয়ে যাবে চতুর্থ ব্যতিক্রম, সাডেন ফাইট, আকস্মিক কলহ। বুঝতে পারছেন? এখন যদি বলেন যে স্যার তাহলে প্রথম ব্যতিক্রমের সাথে চতুর্থ ব্যতিক্রমের পার্থক্য কি? প্রথম ব্যতিক্রম মানে হলো দুইজনের মধ্যে ঝগড়া চলে নাই, একজন হঠাৎ করে একটা আজে বাজে কথা বলছে, এটা হলো প্রথম। আর সাডেন ফাইট হলো অলরেডি দুই পক্ষের মধ্যে কি ওই কলহটা পূর্ব পরিকল্পিত না, যে বিএনপি জামাতের মধ্যে দুইজনের মধ্যে যে ধরেন ফলাফল দেওয়া ঘোষণাকে কেন্দ্র করে ওই মুহূর্তে লেগে গেছে। সো ওইটা হলো সাডেন ফাইট। ওই মুহূর্তে যদি একজন আর একজনকে হত্যা করে, সেটা খুন হবে না, হবে কি? নিন্দনীয় নরহত্যা। হ্যাঁ, হ্যাঁ। তারপরে যদি আমরা আসি যদি এইভাবে বলা যায়, অনেক সময় দেখবেন যে সালিশির সময় যখন উকিল সাহেবরা বসছে, সালিশির সময় একদল আর এক দলের সাথে ঝগড়া লাগাই দিচ্ছে, ঝগড়া করতে করতে এই সময় একজন আর একজন এমন দিয়ে ফেলছে, ঠেকানোর আগেই দিয়ে ফেলছে যে সে মারা গেছে। তো এটা হলো চতুর্থ ব্যতিক্রম। পঞ্চম ব্যতিক্রম যেটা, সেটা হলো সম্মতি সহকারে মৃত্যু। 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি যদি সম্মতি দেয় এবং কেউ যদি তাকে হত্যা করে ফেলে, সেটা নিন্দনীয় নরহত্যাই হবে, সেটা কি হবে না? খুন হবে না। বুঝতে পারছেন? এই হলো আমাদের নিন্দনীয় নরহত্যা এবং খুন, কতদিনই বিস্তারিত পড়ছি, এটা যাবতীয় ব্যাখ্যা। এখন আমাদের মাঝে অনেকেই আপনারা একটা ভুল ধারণা পোষণ করেন যে নিন্দনীয় নরহত্যা সেটা আজীবনই নিন্দনীয় নরহত্যা, সেটা বোধহয় জীবনেও খুন হয় না। প্রথমত ওই দিন আমি বুঝাইছিলাম যে আমরা প্রথমত হচ্ছে মানুষ, তারপরে কেউ পুরুষ, কেউ মহিলা, নারী, নাকি? তার মানে প্রথমত সেটা হলো নিন্দনীয় নরহত্যা, এটা কখনো খুন হতেও পারে, আবার নাও পারে। যদি 300 ধারার প্রথম শর্ত, প্রথম ভাগের 4টা অনুচ্ছেদ অনুসরণ করে, তাহলে সেই নিন্দনীয় নরহত্যাটা কি হবে? খুন হবে। আর যদি অনুসরণ না করে, তাহলে সেটা তো কি? নিন্দনীয় নরহত্যা। এই হলো কথা। তো আমরা গতদিন এই পর্যন্ত পড়ছিলাম, আমরা এখন একটু চলে আসি। দেখেন ওই 19 নাম্বার পেজে আসেন, 19 নাম্বার পেজে। এই কেমন আছেন ভাই? আপনার নাম জানো কি, মুন্না নাকি? আব্দুর রহিম। ফেসবুক আইডি তো রহিম না, আর কি আছে? মুন্না, এই তো সেটা মনে আছে। জি, আপনার আমরা একটু প্রশ্ন মিলাই। দেখেন এখানে বলছে যে অপরাধমূলক নরহত্যা এবং খুন কাকে বলে? পাইছেন? ওই যে পাশে রে, পাইছেন না? অপরাধমূলক নরহত্যা এবং খুন কাকে বলে, এটার উত্তর আমরা এতক্ষণ ধরে পাইছি। পরীক্ষায় আসে যে হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা, হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা। ইংরেজিটা দেখেন, ইংরেজিতে লেখা আছে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। এখানে সরাসরি খুন বলে নাই, বলছে কি হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা, মানে এটার অর্থ কি? খুন। আর এবং হত্যার পর্যায়ভুক্ত নয়, এর মধ্যে পার্থক্য আলোচনা করুন। মানে যেগুলো হত্যার পর্যায়ভুক্ত সেটারে বলা হয় খুন, আর যেগুলো হত্যার পর্যায়ভুক্ত নয় সেটারে বলে কি? নিন্দনীয় নরহত্যা। এই দুটোর ভিতর পার্থক্য। এখন প্রশ্নে কিন্তু ভাষাগত মারপ্যাচ থাকবে, বুঝতে পারছেন? এই জায়গায় সরাসরি বলে নাই যে খুন এবং নিন্দনীয় নরহত্যার পার্থক্য আলোচনা করুন। এখানে বলছে কি হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা
এবং হত্যার পর্যায়ভুক্ত নয় এমন নরহত্যার পার্থক্য আলোচনা করতে বলছে। তার মানে এই জায়গা বাস্তবে কি জানতে চাইছে? খুন এবং নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্যগুলো আমরা একটু চলে আসি। দেখেন এর উত্তর যদি দেখি, ভূমিকা অপরাধমূলক নরহত্যার বিস্তারিত আমরা পড়ছি। অপরাধমূলক নরহত্যার শাস্তিটা পার্থক্য পড়ার আগে 20 নম্বর পেজে আসেন। 20 নম্বর পেজে দেখেন ওই যে নিন্দনীয় নরহত্যার শাস্তি পাইছেন শুরুতেই। নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দিছে কত ধারায় জানেন? 299 ধারায়। আর নিন্দনীয় নরহত্যার শাস্তি দণ্ডবিধির 304 ধারায় অপরাধজনক নরহত্যার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবারও বলি দিই, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি, নিন্দনীয় নরহত্যা, বেআইনি নরহত্যা, অপরাধজনক নরহত্যা, অপরাধমূলক নরহত্যা সব কি একই। ইংরেজিতে বলে কালপেবল হোমিসাইড, আর বাংলায় হচ্ছে এতগুলা বলে। দণ্ডবিধির 304 ধারায় অপরাধজনক নরহত্যার শাস্তি সম্পর্কে বলা হয়েছে। 304 ধারায় অনুযায়ী অভিপ্রায় সহ, এটা গোল্ডেন, অভিপ্রায় সহ অপরাধজনক নরহত্যা সংঘটিত হলে আন্ডারলাইন করবেন যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কত 10 বছর, সেই সাথে অর্থদণ্ডে দণ্ডনীয়। এখন বলছে যে অভিপ্রায় সহ যদি নিন্দনীয় নরহত্যা করা হয় তাহলে শাস্তি কত? 10 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর বা অর্থদণ্ড। এখন প্রশ্ন হলো যে আমরা 300 ধারার প্রথম ভাগে পড়ছি প্রথম অনুচ্ছেদে, যে প্রথম অনুচ্ছেদ হলো অভিপ্রায়। অভিপ্রায় থাকলে সেই নিন্দনীয় নরহত্যা কি হয়? খুন হয়। অভিপ্রায় থাকলে কি হয়? খুন হয়। তাহলে এই জায়গায় অভিপ্রায় সহ নিন্দনীয় নরহত্যা কেন বলতেছে? আমরা তো জানি যে অভিপ্রায় থাকলে সেটা খুন হয়ে যায়, তাহলে তো খুনের শাস্তি হবে। জায়গা নিন্দনীয় নরহত্যার ক্ষেত্রে আবার অভিপ্রায়ের কথা আসতেছে কেন? আসতেছে এই কারণে, এই অভিপ্রায়টা হলো তাৎক্ষণিক অভিপ্রায়। কি অভিপ্রায় বলেন? তাৎক্ষণিক। ওই যে জিদান ধরেন, জিদান রে গ্রেভেন সাডেন প্রভোকেশন, জিনেদিন জিদান ফার্স্ট ডে যাচ্ছিল ইতালির মাতিরাজ্জি, এমন একটা বাজে কথা বলছে। জিদান বলছে তুই আমারে এত বাজে কথা বললি, তোরে আজকেই খুন করে, তোরে আজকেই হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। তাৎক্ষণিক ভাবে তার কি হয়েছে? উত্তেজিত হয়ে এবং হত্যার অভিপ্রায়টা তৈরি হয়েছে, এবং জিদান এমন মাথা দিয়ে এমন আঘাত করছে, দেখা গেলো ওই আঘাতে সে মারা গেছে। তাহলে এই জায়গায় জিনেদিন জিদান খুন করে নাই, হয়েছে কি? নিন্দনীয় নরহত্যা। কারণ এই কাজটা গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, মানে গুরুতর এবং আকস্মিক উত্তেজনার বশবর্তী হইয়া করছে, এবং যখন সে করেছিল তখন সে হত্যার অভিপ্রায় নিয়েই করেছিল। এই কারণে তার শাস্তি হবে কত? যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। বুঝছেন? কিন্তু যদি এরকম হতো যে জিদান তারে হালকা মাথা দিয়ে হালকা একটা আঘাত করছে, যে এই কথা বলছে হালকা আঘাত করছে, যে রাগ হয়ে, ওই আঘাতে কারো মারা যাওয়ার কথা না। আর জিদানও ওই মুহূর্তে তারে হত্যার ইন্টেনশন নিয়ে মারে নাই, কিন্তু ওই ক্ষেত্রে সে মারা গেছে, পরে গিয়ে মারা গেছে। তাহলে এই ক্ষেত্রে অভিপ্রায় ছাড়া করছে, অভিপ্রায় ছাড়া করছে, তাহলে শাস্তি পাবে নিচেরটার মতো। দেখেন, অভিপ্রায় ব্যতীত অপরাধজনক নরহত্যা সংঘটিত হলে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত 10 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয়। দেখছেন? তাহলে অভিপ্রায় সহ করলে সাজা একরকম, অভিপ্রায় কি ছাড়া করলে আর এক রকম। অভিপ্রায় ছাড়া করলে 10 বছর, আর অভিপ্রায় সহ করলে যাবজ্জীবন বা 10 বছর। তাহলে যদি আপনারে বলে যে 304-এ যে অভিপ্রায়টা কথা বলা হলো, এটা তো খুন হওয়ার কথা, কেন নিন্দনীয় নরহত্যা সাজা হচ্ছে, তাহলে কি ব্যাখ্যা দিবেন? এটা হলো ওই যে ওই মুহূর্তের অভিপ্রায়, এমন না যে আগে থেকে পরিকল্পনা করে আসছে যে তারে বোমা দিয়ে উড়িয়ে ফেলবো বা তারে হত্যা করব। বুঝতে পারছেন? এবার খুনের সংজ্ঞা তো আমরা পড়ছি, চলে এসে খুনের শাস্তি। দেখেন খুনের শাস্তি, খুনের সংজ্ঞা দিছিল কত ধারায় জানেন? 300 ধারায় খুনের শাস্তি আছে 302 ধারা। এটা মোটামুটি আমরা সবাই জানার কথা, যে দণ্ডবিধি 302 ধারা অনুসারে যে ব্যক্তি খুন করে সে ব্যক্তি, আন্ডারলাইন করবেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, এবং সেই সাথে কি অর্থদণ্ড। কি কি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। আচ্ছা, আমরা চলে আসি অপরাধজনক নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য। পার্থক্যগুলা আমাদের দণ্ডবিধিতে প্রচুর পার্থক্য আসে, এখন পরীক্ষা দিলেই পার্থক্য পাবেন। তো পার্থক্য আসলে মুখস্থ করার কিছু নাই। পার্থক্য, একটা জিনিস একটা অপরাধের সাথে আর একটা অপরাধের পার্থক্য করার ক্ষেত্রে কিছু জিনিস আছে কমন, এই জিনিসগুলো
যে কোনো জিনিসের পার্থক্য করতে গেলে আপনি পাবেন। সংজ্ঞাগত, উদাহরণগত, ধারাগত, শাস্তিগত, লঘুতর, গুরুতর, ইংরেজি প্রতিশব্দ, এই ছয়টা যে কোনো জায়গায় আপনি পাবেন। ঠিক আছে, এই ছয়টা যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের পার্থক্য করা যায়। এরপরে আছে যে একটা স্থাবর সম্পত্তি আর একটা অস্থাবর সম্পত্তি। তারপরে আহ একটা হচ্ছে সকল খুনি নিন্দনীয় হত্যা, কিন্তু সকল নিন্দনীয় হত্যাই খুন নয়, একটির ক্ষেত্রে অপরটি। এরকম আরো কয়েকটা বানানো যায়। সো আমরা প্রথমে যদি সংজ্ঞাগত পড়ি, সংজ্ঞাগত আর পড়লাম না, সংজ্ঞা তো উপরেই পড়ছি। ঠিক আছে, মূল বা শাখা দেখেন, অপরাধজনক 2 নম্বর পার্থক্যের বিষয়, মূল বা শাখা। অপরাধজনক নরহত্যা হলো মূল অপরাধ, পক্ষান্তরে খুন অপরাধজনক নরহত্যার একটা কি হিসেবে গণ্য হয়? শাখা হিসেবে গণ্য হয়। একটি অপরটি হিসেবে সকল অপরাধজনক নরহত্যা খুন নয়, কিন্তু সকল খুন অবশ্যই কি অপরাধজনক নরহত্যা। উপাদানে চলে আসি, দেখেন অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে অপরাধের সকল উপাদান বিদ্যমান থাকে না, পক্ষান্তরে খুনের ক্ষেত্রে অপরাধের সকল উপাদান বিদ্যমান থাকে। দেখেন, অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে সব থাকে না, কিন্তু যদি খুন হয়ে যায়, খুনের ক্ষেত্রে তো ওই যে ইন্টেনশনও থাকে, এটার ক্ষেত্রে সব আছে। কারণের প্রশ্নে কারণটা বলছে ওই যে সংজ্ঞা বিশ্লেষণ করলেই পাওয়া যায়, যদি উত্তেজনাবশত, আকস্মিক কলহ, আত্মরক্ষার্থে বা সরকারি কর্মচারী সরল বিশ্বাসে কৃতকার্য ইত্যাদি কারণে যদি কোনো হত্যা সংঘটিত হয়, তা খুন হয়, তা খুন নয়, বরং কি নিন্দনীয় নরহত্যা। পক্ষান্তরে অপরাধজনক নরহত্যা সংগঠনে অভিপ্রায় বা কোনো কারণ ব্যতীত প্রত্যক্ষ কাজের ফল হিসেবে হত্যা সংঘটিত হলে তখন তা খুন হিসেবে গণ্য হয়। ফলাফল যদি দেখেন, অপরাধজনক কাজের পরোক্ষ ফল হিসেবে হত্যাটি সংঘটিত হয়, তখন তো অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হয়। পক্ষান্তরে অপরাধজনক কাজের প্রত্যক্ষ ফল হিসেবে যখন হত্যা সংঘটিত হয়, তখন তা খুন হিসেবে গণ্য হয়। আমরা চলে আসি অপরাধের প্রকৃতি। অপরাধজনক নরহত্যা খুন অপেক্ষা লঘুতর অপরাধ, কিন্তু খুন হলো অপরাধজনক নরহত্যার কি গুরুতর। লঘুতর গুরুতর বুঝেন? লঘুতর মানে হলো একটু কম, আর গুরুতর মানে বেশি। ধারাগত, অপরাধজনক নরহত্যার সংজ্ঞা 299 দ্বারায় শাস্তি কত? 304। পক্ষান্তরে খুনের সংজ্ঞা 300 দ্বারায় শাস্তি কত? 302। শাস্তি তো এর আগে আমরা পড়ছি, শাস্তি আর নাই গেলাম। ইংরেজি প্রতিশব্দ দেখেন, এটারে ইংরেজিতে বলে কি? কালপাবল, হোমিসাইড, আর এটারে বলে মার্ডার। অসৎ জ্ঞান, পূর্ব পরিকল্পনা, নিষ্ঠুরতা, এগুলা মোটামুটি একই, যে অসৎ জ্ঞান থাকে নাও থাকতে পারে, পূর্ব পরিকল্পনা থাকে নাও থাকতে পারে, নিষ্ঠুরতা থাকে নাও থাকতে পারে। ইচ্ছা করলে আরো বানানো যায়, সংজ্ঞার দ্বারা, শাস্তির দ্বারা। ঠিক আছে, মেইন পার্থক্য একই। এরপরে যে প্রশ্নটা আছে দেখেন, বি নাম্বার প্রশ্ন। জি, আচ্ছা, পরোক্ষ ফল। পরোক্ষ ফল মানে বোঝাচ্ছে যে এই জায়গা তো আপনি সরাসরি আপনার ইন্টেনশন ছিল না। নিন্দনীয় নরহত্যার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সরাসরি আপনার ইন্টেনশন থাকে না। ধরেন ওই যে জিনেদিন জিদান মাথা দিয়ে আঘাত করছে, তাহলে হত্যার অভিপ্রায় তার ছিল না, সে এমনি মাথা দিয়ে আঘাত করছে যে তার রাগ হইয়া, কিন্তু দেখা গেল ওই সময় সে মারা গেছে। এই কারণে এটা বোঝাচ্ছে পরোক্ষ ফল। আর হত্যা খুনের ক্ষেত্রে তো একমাত্র ইন্টেনশনই থাকে যে তোর হত্যাই করবো। আমরা বি নাম্বার প্রশ্নটা দেখি, দেখেন কখন নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা খুন হিসেবে গণ্য হয় এবং কখন নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা খুন হিসেবে গণ্য হয় না। সরাসরি জানতে চাইছে যে কখন খুন হিসেবে গণ্য হয় আর কখন খুন হিসেবে গণ্য হয় না। এটাও গতদিন আমরা পড়ে ফেলেছি। নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হয় আর হয় না, এটা আলোচনা করতে হবে কত দ্বারা? 300 দ্বারা। 300 দ্বারার প্রথম অংশে অনুচ্ছেদ আছে কয়টা? 4টা। অভিপ্রায়, জ্ঞান, আঘাতের প্রকৃতি, আসন্ন বিপজ্জনক কার্য, এই 4টা আলোচনা করতে হবে প্রথম ভাগে। আর কখন কোন হিসেবে গণ্য হয় না, ব্যতিক্রম আছে কয়টা? 5টা। গ্রেভেন্স, সাডেন প্রভোকেশন একটা, তারপরে আত্মরক্ষার অধিকার প্রয়োগে সরল বিশ্বাসে মৃত্যু ঘটাইলে, সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে মৃত্যু ঘটাইলে, আকস্মিক কলহ বা সাডেন ফাইট, আর সবশেষে হলো সম্মতি সহ মৃত্যু। এই 5টা ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম। তো অবশ্যই করবেন, সময় থাকলে অবশ্যই করবেন, এই হলো কথা। তো তারপরটা দেখেন,
এই একই প্রশ্ন, এই 300 ধারার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আলোচনা করার পরে তারপরে লাস্টের লাইন দিয়ে দিবেন। অথবা আলোচনার পরিশেষে বলা যায় যে সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়। এই যে দেখেন, এইভাবে আসতে পারে যে সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা কি নয়? খুন। থার্ড ব্র্যাকেটের মধ্যে 301, 303 এই ধারাগুলো আছে, দেখছেন? এই ধারাগুলো আমাদের প্রশ্নের অংশ না, বাট জানতে হবে। আমাদের সমস্যামূলক প্রশ্ন সলভ করতে গেলে এই ধারাগুলো চলে আসে। সো প্রথমে আমরা চলে আসি ধারা 301। পাইছেন ভাই? 301 খুব সিম্পল। একজনকে হত্যা করতে গিয়ে যদি আর একজনকে হত্যা করে, তাহলে ওই জনকে হত্যা করলে যেভাবে দায়ী হতো এই জনকে হত্যা করলেও কি সেইভাবে দায়ী হবে। ধরেন গুলি করছিলাম হোসেন মোল্লারে, পাশে আছে শাকিল, শাকিলের লেগে গেছে। হোসেন মোল্লারে হত্যা করলে যেভাবে দায়ী হতাম, শাকিলকে হত্যা করলেও কি সেইভাবেই দায়ী হবো। দেখেন, কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করে ভুলক্রমে অন্য আরেকজন ব্যক্তিকে হত্যা করে, তবে উক্ত ব্যক্তি প্রথম ব্যক্তিকে হত্যা করলে যেভাবে দায়ী হতো দ্বিতীয় ব্যক্তিকে হত্যার জন্যও কি সেভাবে দায়ী হবে। যেমন ক খ কে গুলি করে হত্যা করতে গিয়ে খ এর পাশে বসে গ কে গুলি করে হত্যা করে, এখানে ক খ কে হত্যা করলে যেভাবে দায়ী হতো গ কে হত্যার জন্যও কি সেভাবে দায়ী হবে। বুঝছেন? এই ধারাটা কিন্তু প্রসিডিউরাল সেকশন, নট সাবস্টেন্টিভ। মানে এই 301 ধারায় মামলা হয় না, মামলা হবে 302-তে। বুঝছেন? মামলা হবে 304-এ, 302-তে অথবা 304-এ। কিন্তু ওই যে ব্যাখ্যার সময় লাগবে হলো কত? 301। যে হত্যা করতে গেছিল এরে, কিন্তু লেগে গেছে ওরে। 301 ধারার ব্যাখ্যা অনুসারে যদি অমুকরে হত্যার ইন্টেনশন থাকে, তাহলে আর একজনকে হত্যা করলেও অমুকরে হত্যার শাস্তি কি পাবে, হোক সেটা নিন্দনীয় হত্যা, হোক সেটা কি খুন। বুঝেন নাই বোধ হয়? ফুটবল খেলায় একজনের ল্যাং মারতে গিয়ে দুই প্লেয়ার একসাথে ছিল, আর একজনের ল্যাং মেরে ঠ্যাং ভেঙে ফেলছেন। তাহলে যারে ল্যাং মারতে চাইছিলেন ওর ঠ্যাং ভাঙলেও যেভাবে, পা ভাঙলেও যেভাবে আপনি দায়ী হতেন, আর একজনের পা ভাঙছেন কি কিভাবে দায়ী, সেটা বোঝাইছে। ভাঙার কথা বললাম, মানে যেগুলো হত্যা বা নিন্দনীয় হত্যা। ধারা 303, যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করে, তবে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। ব্র্যাকেটে লিখে রাখেন একমাত্র শাস্তি। একজন ব্যক্তি যে কোনো অপরাধে তার সাজা একবার যাবজ্জীবন কারাদণ্ড হইছে, হওয়ার পরে অনেকের মনে আপনাদের প্রশ্ন উঠেছে, স্যার এই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত কি জেলের বাইরে আছে না ভিতরে আছে? জেলের বাইরে থাকুক বা ভেতরে থাকুক, এটা কি অপ্রাসঙ্গিক। দেখতে হবে কোথায় আছে, দেখতে হবে সে কি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত কিনা। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হইলে তাকে কি দেওয়া হবে, এই এই ধারায় সাজা দেওয়া হবে, এবং একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আপনি যদি 302 ধারা দেখেন, বা দণ্ডবিধির মোট 10টা ধারায় মৃত্যুদণ্ড আছে, শুধুমাত্র একটা ধারাই মৃত্যুদণ্ডের সাথে অর্থদণ্ডটা নাই, সেটা হলো 303। আর সকল ধারায় মৃত্যুদণ্ডের সাথে এবং অর্থদণ্ড কথাটা আছে। এবং 303-এর মামলায় হয় সে খালাস হবে, নাইলে মৃত্যুদণ্ড হবে, এর বাইরে আর কিছু করার নাই। আচ্ছা, চলে আসেন 304 ক। দেখেন, একটা জিনিস খেয়াল করবেন, খালাস পায় আর পাবে না, দুইটার ভিতর বিস্তর ফারাক। যদি বলতো যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা হলেই মৃত্যুদণ্ড, তাইলে ধরে নিতেন যে খালাস পায় না। খালাস অবশ্যই পাওয়ার হকদার, কিন্তু দেখা গেল যে নিম্ন আদালত বা এই আদালত খালাস দেয় না। আপনি একটা জিনিস যদি দেখেন, বাংলাদেশে কয়টা মৃত্যুদণ্ডের রায় শেষ পর্যন্ত কার্যকর হয়, এক পরিসংখ্যান দেখবেন। মৃত্যুদণ্ডের রায় কিন্তু দেখবেন যে ঘুরতে 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 একসময় কিন্তু হয় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা অন্য কোনো কিছুতে চলে গেছে। আর যদি ওই যে সেনাপ্রধানের ভাই হয়, তাহলে তো 10 বছর খাটার পর দেখা গেল তারে সাধারণ ক্ষমা করে দিছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার কেন্দ্রের সকল আসনে ভোটে জয়লাভ করে লুৎফুজ্জামান বাবর সাহেব। তাহলে সে কি জীবনে জানতো যে আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এই অবস্থায় যাবো? তাহলে সে খালাস পাইছে না। দেখেন, আচ্ছা আসেন, তাহলে
ধারা কার কার মামলায় কি হবে না না হবে, হ্যাঁ সেটা পরের বিষয়। তাহলে আপনি কার ধৈর্য ধরে থাকতে হবে, কার কি হবে না না হবে আপনার সম্পদ আজ আছে কাল নাই, এবং এগুলো নিয়ে বড়াই করারও কিছু নাই। কালকে আপনার কি পরিণতি হবে তা আপনি নিজেও কল্পনা করতে পারতেছেন না। দেখেন তাহলে 304 ক, কোন ব্যক্তি যদি বেপরোয়া ভাবে বা অবহেলাজনক কার্য করে কারো মৃত্যু ঘটায়, এবং তা যদি এটা বলতেন শাস্তিজনক নরহত্যা না হয়, পাইছেন, তা যদি শাস্তিজনক নরহত্যা না হয়, অর্থাৎ আপনি কাউরে বেপরোয়া ভাবে বা অবহেলাজনক কার্য করে একজনের মৃত্যু ঘটাইছেন, কিন্তু ওই মৃত্যুটা আবার নিন্দনীয় নরহত্যা না, এটা হবে অবহেলাজনিত মৃত্যু, তবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার বল দিবেন 5 বছর পর্যন্ত কারাদণ্ডে, অর্থদণ্ডে, উভয় দণ্ডে দণ্ডিত হবে। না এটা ড্রাইভার না, এটার ডাক্তারের জন্য। দেখেন ডাক্তারও না, মানে যদিও ডাক্তারদের বিরুদ্ধে এই ধারায় মামলা হয়, এটা যে কোনো ব্যক্তি, আমার বিরুদ্ধেও হতে পারে। বলছে যে যদি কোনো ব্যক্তি বেপরোয়া ভাবে বা অবহেলাজনক ভাবে এমন কোন কাজ করছে, বেপরোয়া ভাবে, বেপরোয়া ভাবে বুঝেন নাই, অপারেশন করছে বেপরোয়া আছে, তাড়াহুড়া করে চলে গেছে, পোস্ট দেওয়ার কথা আস্তে আস্তে, বেপরোয়া ভাবে তো বোঝেন না। এখন বেপরোয়া ভাবে উদাহরণ আপনাকে দিতে গেলে অনেক গল্প বলা লাগে। অনেক সময় দেখবেন যে মাথা ফাটা নিয়ে জরুরি বিভাগে গেছেন, সেলাই করা দরকার, আইসে হঠাৎ কম্পাউন্ডার এসে ব্লেড দিয়ে এমন ভাবে চাষা শুরু করবে যে আপনার কাটা আরো ভালো ছিল, ওইগুলো হলো বেপরোয়া হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন 5 বছর কারাদণ্ড, অর্থদণ্ড, বৈদণ্ড দণ্ডিত হবে। এই বিষয়টা দেখেন, আমলযোগ্য, জামিনযোগ্য, আবার কি বলছে আপোষযোগ্য। আপোষযোগ্য, আপোষ করা যাবে না। আমলযোগ্য মানে হলো ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারবে, আবার জামিনযোগ্য মানে হলো জামিন চার সাথে সাথে জামিন দিবে, কিন্তু কি করা যাবে না, আপোষ করা যাবে না। এখন আবার কেউ বলেন না যে স্যার ডাক্তারদের বিরুদ্ধে মামলা হয় তো অনেকে তো আপোষ করে ফেলে। ভাই আপোষ তো খুনের মামলাও আপোষযোগ্য না, কিন্তু এটা তো টেকনিক্যালি আপোষ করে, এটা তো আইনের ভাষায় আপোষ না। দুই পক্ষ কোর্টের বাইরে মিটমাট হয়ে যায়, সাক্ষীরা আদালতে এসে সাক্ষ্য দেয় যে আমি কিছু দেখি নাই, আমি কিছু শুনি নাই, ওই দিনই 10 জন সাক্ষীর জবানবন্দি জেরা শেষ, তারপরে যে রায় দিয়ে দিয়েছে খালাস, এটাও আপোষ হয়েছে, কিন্তু এটা তো টেকনিক্যালি আপোষ, এটা তো আইনের দৃষ্টিতে আপোষ না। বিষয়টা হচ্ছে তাই। দেখেন 304 ক, আপনাদের আমরা সামনে গিয়ে একটা সমস্যামূলক প্রশ্ন করবো, ওই জায়গায় লাগে যে একজন ব্যক্তি গুলি করতেছে, সে গুলি করছে ধরেন একটা পাখিরে, জোপের আড়ালে একজন ব্যক্তি আছে, আমি সেটা জানি না, গুলি করছি, পাখির না লেগে জোপের আড়ালে ব্যক্তির গায়ে লাগছে, লাগার পরে ওই লোক ওই জায়গা টের পাইছে যে গুলিটা অমুকের লাগছে, তার রক্তক্ষরণ হয়েছে, 2 ঘন্টা পর সে মারা গেছে, এবং পোস্টমর্টম রিপোর্টে আসছে যে তারা যদি আরো আগে হসপিটালে আনা যেত তাহলে সে বাঁচলেও বাঁচতে পারত। তাহলে এই জায়গা প্রথমে যে সে গুলি করছে, প্রথম গুলিতে ওই যে সে জানতো না ঝোপের আড়ালে ছিল, এই জায়গা তার প্রথম কোনো অপরাধ হয় নাই, কিন্তু এই জায়গায় যে পরবর্তীতে সে হসপিটালে যথাসময়ে নেয় নাই, সে অপরাধ করেছে দণ্ডবিধির কত ধারায়, 304 ক ধারায়, 304 ক ধারায়। 304 খতে আসি, দেখেন, এবং এই ক খ গুলোতে কিন্তু ব্রাকেট হবে না, বলে রাখি, এই 304 ক, 304 খ, এগুলোতে কি হবে না, একসঙ্গে হবে। কোন ব্যক্তি যদি বেপরোয়া ভাবে বা অবহেলাজনক ভাবে জনপথে যান চালিয়ে, এই জনপথ বলতে রাস্তা বোঝানো হয়েছে, যে কোনো রাস্তা, যে জায়গাতে গাড়ি চলে সেটাই জনপথ, এটা এমন না যে বিশ্ব রোডই হতে হবে। জনপথে যান চালিয়ে, যান মানে হলো গাড়ি, এখন গাড়ি বলতে যে কোনো গাড়ি, ওই টমটম, নসিমন, বাস, ট্রাক, যাই বলেন না কেন, যান চালিয়ে বা অশ্বারোহণ করে, অশ্বারোহণ মানে বুঝেন তো, ঘোড়ার গাড়ি চালিয়ে, নিন্দনীয় নরহত্যা নয়, আবার এটা বলতেন নিন্দনীয় নরহত্যা নয়, এমন মৃত্যু ঘটালে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার 3 বছর পর্যন্ত কারাদণ্ডে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে এই জায়গায় যে ভাই একটা জিনিস এখানে খেয়াল করেন, আমরা যদিও বলছি যে একজন আর একজনকে হত্যা করলে, বেআইনিভাবে হত্যা করলেই সেটা নিন্দনীয় নরহত্যা, কিন্তু 304 ক, 304 খ, এই দুটা কিন্তু নিন্দনীয় নরহত্যা না, এটা হচ্ছে কি অবহেলাজনিত মৃত্যু। সো
এটা এই 304 খটা চাইলে কার জন্য প্রযোজ্য? ড্রাইভারদের জন্য প্রযোজ্য। এবং এই সাজাটাও দেখেন আমলযোগ্য, জামিনযোগ্য এবং কি আপসযোগ্য। তাহলে 304 ক এবং 304 খ হুবহু মানে ওই আমলযোগ্য, জামিনযোগ্য, আপস অযোগ্য। আমরা 305 ধারাটা দেখি। এগুলা কিন্তু প্রশ্নের অংশ না, কিন্তু আমাদের কি জানতে হবে। যদি কোনো ব্যক্তি 18 বছরের কম বয়স্ক ব্যক্তি, উন্মাদ, পাগল, নির্বোধ ব্যক্তি আত্মহত্যা করে এবং যে ব্যক্তি এমন আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। তাহলে উন্মাদ, পাগল এরা যদি আত্মহত্যা করে এবং ওই আত্মহত্যায় যারা প্ররোচনা দিয়েছে তারা দণ্ডিত হবে কত ধারায়? 305 ধারায়। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা কত? 10 বছর। ধারা 386, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেয় এবং প্ররোচিত ব্যক্তি আত্মহত্যা সংগঠন করলে প্ররোচনা দানকারী ব্যক্তি যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ডে বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে এই যে আপনার মানে পাগল, উন্মাদ, শিশু এদের ছাড়া অন্য কারো যদি আত্মহত্যায় প্ররোচনা দেয় এবং আত্মহত্যা যদি করে তাহলে মামলা হবে কত ধারায়? 306 ধারায়। শাস্তি কত? যে কোনো বর্ণনার 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। 307 ধারাও আমার জানতে হবে। দেখেন খুনের উদ্যোগ, অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প টু মার্ডারের এই জায়গায় মোট 3 ধরনের শাস্তি আছে। প্রথমটা দেখেন, অপর কোনো ব্যক্তিকে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয় তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। আপনি হত্যার উদ্যোগ নিছেন, আমি গুলি করছিলাম আশরাফুল সাহেবরে, আশরাফুল সাহেবের গুলি লাগে নাই, গুলি এদিক দিয়ে চলে গেছে, তাহলে আমি যে হত্যার উদ্যোগ নিলাম আমার সাজা হবে 10 বছর, সর্বোচ্চ কত? 10 বছর। পরেরটা দেখেন, অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয় এবং আঘাত করে তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড। আঘাত করে শব্দটা বললেন, আঘাত করে। আশরাফুল সাহেবরে হত্যার উদ্দেশ্যে গুলি করছিলাম, উনি গুলি লাগার পরেও বেঁচে গেছে, ওনার হাতে গুলি লাগছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, মারা যায় নাই। তাহলে হত্যার উদ্যোগ নিছে এবং আঘাতপ্রাপ্ত হয়েছে, এই ক্ষেত্রে শাস্তি হবে আমার কি দেখেন? যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কত? 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। বুঝছেন? তাহলে শুধু হত্যার উদ্যোগ নিলে কত? 10 বছর। হত্যার উদ্যোগ নিছেন, আঘাতও পাইছে, যাবজ্জীবন বা 10 বছর। এবার দেখেন, যদি যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয় এবং আঘাত করে, বললেন আঘাত করে, হত্যার উদ্যোগ নিছে এবং কি করছে? আঘাত করে, তবে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে যদি হত্যার উদ্যোগ নিছে, আঘাতও করছে, তাহলে সাজা হতো নরমালি যাবজ্জীবন বা 10 বছর। কিন্তু হত্যার উদ্যোগও নিছেন, আঘাতও করছে, এই আঘাতটা করছে কে? যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তাহলে শাস্তি পাবে কত? সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা কত? 10 বছর। বুঝছেন? তাহলে 307 ধারায় শাস্তি কয় প্রকারের? 3 প্রকার। বিথিকা একজনকে দা দিয়ে কোপাইতে গিয়ে কোপ লাগে নাই, বিথিকা বলেন আপনার শাস্তি কত হবে? উদ্যোগ নিছে 10 বছর। 10 বছর। আর কোপ লাগছে, মারা যায় নাই, তাহলে কত? যাবজ্জীবন 10 বছর। যাবজ্জীবন 10 বছর। আর কোপ লাগছে, মারাও গেছে, কিন্তু আপনি আগের এক ডাকাতি মামলার আসামি, আপনার যাবজ্জীবন আদালত দিয়েছে। যাবজ্জীবন। এই হ্যাঁ, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছর। ঠিক আছে, ঠিক আছে, বিথিকার মাথায় ধরছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাটেম্প টু মার্ডার আশা করি বুঝতে পারছেন। যে ধারাটা আমরা মোটামুটি সবাই জানি না, অ্যাটেম্প টু মার্ডার সবাই জানি, কিন্তু অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড এটা কেউ জানি না, সেটা হলো 308, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। অ্যাটেম্প বানানো একটা টি হবে, দিতে দেওয়া ঠিক নেই, অ্যাটেম্পট, ATTEMPT, অ্যাটেম্প টু কালপেবল
হোমিসাইড পাইছেন? যদি বলেন স্যার নিন্দনীয় নরহত্যার উদ্যোগ কিভাবে হয়, ওই যে আপনারা এমন একটা বাজে কথা বলছে, আপনি রাগ হয়ে বললেন যে আজকেই তোর হত্যা করব। আঘাত ঠিকই করতে গেছেন কিন্তু সে সরে গেছে, লাগছে, মারা যায় নাই বা লাগে নাই, যাই হোক না কেন সে মারা যায়নি, তাহলে অপরাধজনক নরহত্যার উদ্যোগ যদি নেন তাহলে সাজা হবে 308 ধারা। মামলা কিন্তু আমি বলে রাখি, মামলা সবসময় 307, 302 এগুলাতেই হবে। আসামি ব্যতিক্রম দাবি করবে যে না এটা 302 হয় না, এটা হবে 304, মানে খুন হয় না, এটা নিন্দনীয় নরহত্যা না, এটা 307 হয় না, এটা হচ্ছে 308। আসামি বললে কি ও বেশি লিখবে না? এই সারা হবে এই শুনেন, এই আসামি বললে উকিল লেখে না, ফৌজদারি মামলায় আসামি কিছু লেখে না। ফৌজদারি মামলায় আপনারে বোঝাই, অনেকে হয়তো বা বোঝেন না, উনি হয়তো বা বলছে এই কারণে ভুল ধরতে পারতেছি। বাদী দেওয়ানি মামলায় বাদী দেয় আরজি, বিবাদী দেয় লিখিত জবাব, মানে দুই পক্ষ থেকেই লিখিত ডকুমেন্ট সাবমিট করা হয়। ফৌজদারি মামলায় কিন্তু ডকুমেন্ট সাবমিট করে শুধুমাত্র এক পক্ষ, যে নালিশি মামলা করে সে দায়ের করে, আর এফআইআর করলে এফআইআর, আসামি কিন্তু ওই এফআইআর এর এগেইনস্টে বা ওই নালিশি মামলার এগেইনস্টে আসামির কিন্তু উল্টো কোনো জবাব দেওয়ার দরকার নাই। বুঝেন কিনা? দেওয়ানি মামলায় দুই পক্ষ দেয়, কিন্তু ফৌজদারি মামলায় দেয় কয় পক্ষ? এক পক্ষ। এখন ফৌজদারি মামলায় ওই নালিশি মামলা করে বা দেওয়ানি মামলা সরি এফআইআর করুক, যাই করুক না কেন, চার্জ গঠনের পর সে তার সাক্ষীদের হাজির করবে। আর আসামি পক্ষের আইনজীবী ওই সাক্ষীদের কি করবে? জেরা করবে। এতদিন পর্যন্ত আসামিদের কিন্তু কোনো কথা বলার সুযোগ নাই। যখন বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ করা শেষ, এরপরে সে যদি দাবি করে যে আমার মামলা এক্সেপশনের মধ্যে পড়ে বা আমি সাফাই সাক্ষী দিতে চাই, যে বাদী যেরকম সাক্ষী দিতে আমিও সাক্ষী দিতে চাই, এখন তার যা বলার আছে, তার যদি লিখিত কিছু সাবমিট করার থাকে, সে সাবমিট করবে কোন সময় গিয়ে? ওই সাফাই সাক্ষীতে গিয়ে। বুঝতে পারছেন? সো উনি যেটা ভাবছেন যে আমি উকিল সাহেব যে লিখবে, উকিল সাহেব হ্যাঁ আবেদন করবে যে আমি সাফাই সাক্ষী দিতে চাই, সেটা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের পরে গিয়ে 340 ধারায় সাক্ষ্য আবেদন করতে হবে। 342 হলো পরীক্ষা করা। ওই দিন 342 আমাদের কোর্ট কাছারিতে তেমন পরীক্ষা করে না, স্পর্শকাতর মামলা হইলে জিজ্ঞাসা করে যে তোমার এই মামলা এই যে ঘটনা তুমি এটা কি বলো, স্বীকার করো কি করো না। কিন্তু আমাদের কোর্টে ম্যাজিস্ট্রেট বা বিচারকরা অত কিছু ধার ধারে না। ওনারা জাস্ট বলে 342 যে আপনি কি সাফাই সাক্ষী দিতে চান। উনি যদি সাফাই সাক্ষী দিতে চান তাহলে ওনার আবার দরখাস্ত দিতে হবে 340 ধারায়। 340 ধারায় এরপরে আবার বাদী পক্ষের যেরকম সাক্ষ্য গ্রহণ হয়েছে ওরকম সাক্ষ্য গ্রহণ হবে। আর আসামির সাক্ষীর আবার জেরা করবে কে? বাদী পক্ষের আইনজীবী। এই হলো সাফাই সাক্ষী। অন্য প্রতিকার কি জামিন চাওয়া? জামিনের সময় তো যে কোনো কিছুই বলা যায়, কিন্তু চার্জ গঠনের সময় উন্নত থাকার অজুহাত চাওয়া ওটা দেখানো যাবে না। জামিনের সময় তো অনেক কিছু দেখায় যে আমি এই যে কাগজপত্র দিছিলাম, আমি ঘটনার দিন ওই জায়গা ছিলাম, দেখেন। তো তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নিন্দনীয় হত্যার উদ্যোগ নেয় যা খুন বলে বিবেচিত হবে না, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা 3 বছর পর্যন্ত কারাদণ্ডে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তবে উক্ত উদ্যোগের ফলে ধোয়া হয়ে গেছে দেন, উক্ত উদ্যোগের ফলে কোনো ব্যক্তি যদি আঘাত পায় তবে উক্ত ব্যক্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আঘাত না পাইলে কত বছর? 3 বছর। আর আঘাত পেলে 7 বছর। উদাহরণ দেখেন, ক এর উস্কানিতে খ হঠাৎ গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে ক এর দিকে গুলি ছোড়ে, কিন্তু ক এর আড়ালে চলে যাওয়ার ফলে উক্ত গুলি লক্ষ্যভেদ হয়, খ এই ধারায় অপরাধ করেছে। লক্ষ্যভেদ হয় নাকি হয় না? হয় না, হবে হয় লেখা আছে। ক এর উস্কানিতে খ হঠাৎ গুরুতর আকস্মিক উত্তেজিত হয়ে ক এর দিকে গুলি ছোড়ে, কিন্তু ক এর আড়ালে চলে যায়, উক্ত গুলি লক্ষ্যভেদ হয় না। লক্ষ্যভেদ হয় না মানে ক এর গুলি লাগে নাই। খ এই ধারায় অপরাধ করেছে, শাস্তি কত? 3 বছর। আর গুলি লাগছে, মরে নাই, তাহলে শাস্তি কত? 7 বছর। হবে না
এখন এখানে কতগুলো সমস্যামূলক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা পড়বো। দেখেন, সমস্যা এক, যে কোনো সমস্যামূলক প্রশ্ন যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে আমরা বলি, আগে সমস্যাটা পড়ি, প্রশ্নটা পড়ি। চুরি করার উদ্দেশ্যে কয়েকটি হাঁসের প্রতি গুলি ছুড়ল। চুরি করার উদ্দেশ্যে গুলি ছুড়তে উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা খয়ের মৃত্যু ঘটলো। ক জানতো না যে খ ঝোপের আড়ালে ছিল। কাহিনীটা হলো, ক গুলি ছুড়ছে হাঁসের প্রতি, লেগে গেছে কার গায়ে? খয়ের গায়ে, এবং খ মারা গেছে। এ হলো প্রশ্ন। এখন কয়ের কোনো অপরাধ হয়েছে কি? ধরেন যে কোনো প্রশ্নে, এই প্রশ্নটা এখানে প্রশ্নের যতটুকু জানতে চাইছে, লাস্টের লাইনটা জায়গায় লেখা নাই। লাস্টের লাইনটা হলো যে ক কি দায়ী হবে কিনা, ক এই জায়গা দায়ী হবে কিনা। তাহলে সমস্যামূলক প্রশ্ন আমরা 4 ধাপে সলভ করব। ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনানুগ পর্যালোচনা, সিদ্ধান্ত। ঘটনার বর্ণনা হলো প্রশ্নে যা জানতে চাইছে তার আগের লাইন পর্যন্ত হলো ঘটনার বর্ণনা। এই জায়গা, এই যে সমস্যা একে টাইটেল দিয়ে, এই জায়গায় অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল ঘটনার বর্ণনা। তাহলে ঘটনার বর্ণনা হলো ঝোপের আড়ালে ছিল। বিচার্য বিষয় দেখেন, প্রশ্নে যা জানতে চাইছে সেটা হলো বিচার্য বিষয়। উক্ত ঘটনাটিতে ক কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে, এটা হলো বিচার্য বিষয়। তাহলে যে কোনো সমস্যামূলক প্রশ্নে ভাই আপনার উত্তর লিখতে হলে আহ দুইটা দুইটা পয়েন্ট, এই যে ঘটনা বর্ণনা এবং বিচার্য বিষয়, এটা প্রশ্ন দেখেই লেখা যাবে। এখন আমরা চলে এসে আইনানুগ পর্যালোচনা। এখন আপনার যত আইনানুগ পর্যালোচনা আছে এগুলো আপনি আপনার মতো করে ব্যাখ্যা করবেন। এই জায়গায় আমরা যদি একটু পড়ি, দেখেন, দণ্ডবিধি 1860 299 ধারা অনুযায়ী আলোচ্য ঘটনা অনুযায়ী চুরি করার উদ্দেশ্যে ক একটি হাঁসের প্রতি গুলি ছড়ে। এখানে ক যদিও একটি বেআইনি কাজ করেছিল, তারপরে সে দণ্ডনীয় হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হবে না, কারণ খ কে হত্যা করার অভিপ্রায় তার ছিল না। খয়ের মৃত্যু ঘটনার অভিপ্রায় নিয়ে ক গুলি ছড়েনি। আর সে যেহেতু খ ঝোপের আড়ালে ছিল, ক তাকে দেখেনি, এমনকি ক নিজেও জানতো না যে খ ওই স্থানে ছিল। এছাড়া ক এর উদ্দেশ্য ছিল হাঁস চুরি করা, কাউকে হত্যা করা নয়। তাই এখানে ক কোনো অপরাধ করেনি। তাই এখানে ক কোনো কি করে নাই, অপরাধ করেনি। সো এটা আপনি অনেক কিছু আলোচনা করতে পারেন, এগুলো আসলে মুখস্থর কিছু নাই। আপনি নিন্দনীয় হত্যা খুন মন যতক্ষণ চাই ততক্ষণ আলোচনা করেও বলে দিতে পারেন যে জায়গায় যেহেতু অভিপ্রায় ছিল না, তো এই জায়গায় কি হবে না, এটা নিন্দনীয় হত্যাই হবে। এটা কি হবে, সরি, কোন অপরাধ করেনি। আর কোন অপরাধের কথা যদি বলতেও হয়, বড় জোর সে করছে কি, নিন্দনীয় নরহত্যার জন্য তারা ফাঁসাইতে পারেন, কিন্তু খুনের জন্য ফাঁসানো অ্যাকচুয়ালি কোনো অপরাধ হয় নাই, কারণ সে তো গুলি করছে কিসে, আসে। সমস্যা 2 দেখেন, এ আত্মহত্যা করার অভিপ্রায়ে বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। নিজের বিষ নিজে খাইছে, এ কোনো অপরাধ করেছে কি? যদি করে থাকে তাহলে উক্ত অপরাধের নাম ও সর্বোচ্চ দণ্ড কি? দেখেন, এই ধারাটা আমরা ভেতরে পড়ি নাই। যদি কেউ আত্মহত্যার উদ্যোগ নেয়, নিজেরে নিজে মেরে ফেলার উদ্যোগ নেয়, তাহলে শাস্তি হবে 1 বছর বিনাশ্র। আর নিজেরে নিজে উদ্যোগ নিয়ে মারা গেলে তাহলে তো শাস্তি নাই, কিন্তু বেঁচে থাকলে শাস্তি। এই কারণে ভাইভাতে জিজ্ঞেস করে যে এমন কোন অপরাধ আছে করলে অপরাধ নাই কিন্তু ব্যর্থ হইলে অপরাধ, শাস্তি আছে। এই যে 309 আত্মহত্যার উদ্যোগ। দেখেন, আইনানুগ পর্যালোচনা। আচ্ছা তাহলে বলেন তো, এই জায়গায় বিচার্য ঘটনার বর্ণনা কতটুকু হবে? বেঁচে যায়, ভাগ্যক্রমে বেঁচে যায়। আর বিচার্য বিষয় হবে এ কোনো অপরাধ করেছে কিনা, এবং করে থাকলে অপরাধের নাম ও সর্বোচ্চ দণ্ড কি তা আলোচনা করতে হবে। এইটুকু হলো বিচার্য বিষয়। আইনানুগ পর্যালোচনা দেখেন, আলোচ্য অংশে এ দণ্ডবিধি 1860 309 ধারার অধীন আত্মহত্যার চেষ্টার অপরাধ করেছে। কোনো ব্যক্তি আত্মহত্যা করার উদ্যোগ গ্রহণ করলে এবং এরূপ অপরাধ করার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেই ব্যক্তি 309 ধারার অধীন দোষী সাব্যস্ত হবে। এক্ষেত্রে উক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হিসেবে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। এ দণ্ডবিধি 1860 কত ধারায় অপরাধ করছে? 309। সমস্যা 3-এ আসেন। আচ্ছা, অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
সমস্যা 3 দেখেন, জেড নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে, এই দেখেন এই জেড নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে এ সাক্ষী হিসেবে উপস্থিত হয়। জেড বলে যে এর সাক্ষ্যের একটি শব্দ বিশ্বাস করে না। জেড বলতেছে যে এ তোমার কথার একটা কথা আমি বিশ্বাস করি না, এবং এ স্বয়ং মিথ্যা সাক্ষ্য প্রদানকারী, এই কথা বলছে কি জেড। উক্ত বক্তব্য দ্বারা এ হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং জেড কে হত্যা করে। সাক্ষী ম্যাজিস্ট্রেটকে হত্যা করে, তাহলে উত্তেজিত হয়ে করছে। আমরা জানি উত্তেজিত হয়ে করলে হয় নিন্দনীয় নরহত্যা, কিন্তু এই জায়গায় এটা খুন হবে কেন? সরকারি কর্মকর্তা হত্যা করছে। তাহলে প্রথম ব্যতিক্রমের দ্বিতীয় ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রমের আবার 3টা ব্যতিক্রম আছে না, সে হলো দ্বিতীয় ব্যতিক্রম। এই যে দেখেন আইনানুগ পর্যালোচনা, যারা প্রথম ক্লাস মিস করছেন তারা যে ক্লাস এই যে ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, গত ক্লাসটা ইউটিউবে দেখলেই পেরে যাবেন ইনশাল্লাহ। আলোচ্য অংশে এ খুনের অপরাধ করেছে। এখানে নিহত ব্যক্তি জেড একজন ম্যাজিস্ট্রেট তথা সরকারি কর্মচারী। দণ্ডবিধি 1860 300 ধারার 1 নং ব্যতিক্রম অনুযায়ী গুরুতর আকস্মিক উত্তেজনার ফলে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে মৃত্যু ঘটালে তার নিন্দনীয় হত্যা হবে, কিন্তু এর ব্যতিক্রম কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তার মধ্যে একটি হলো এই যে দেখেন, কোন সরকারি কর্মচারী আইনগত ক্ষমতা প্রয়োগকালে কোন ব্যক্তিকে উত্তেজনা প্রদান করলে এবং উক্ত ব্যক্তি সেই সরকারি কর্মচারীকে হত্যা করলে তা খুন বলে গণ্য হবে। এখানে ম্যাজিস্ট্রেট তার আইনগত ক্ষমতা প্রয়োগকালে এরূপ কথা বলেন যা অপরাধীকে উত্তেজিত করে তোলে এবং উক্ত অপরাধী এ ম্যাজিস্ট্রেটকে হত্যা করে। অতএব এ কি অপরাধ করছে? খুনের অপরাধ করছে। বুঝতে পারছেন? আমরা 4 নম্বর সমস্যাটা পড়ি, দেখেন এ বি এর সাথে কথা কাটির এক পর্যায়ে বি এর তল পেটে লাথি দেয়, ফলে বি তাৎক্ষণিকভাবে মারা যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে, মানে তাদের মধ্যে কি ছিল? ঝগড়া ছিল। তল পেটে লাথি দেয় এবং তাৎক্ষণিকভাবে কি মারা যায়। এ কোনো অপরাধ করেছে কিনা? অপরাধ করলে সর্বোচ্চ শাস্তি কি হবে? শান্তি আছে, কি হবে? শাস্তি। আচ্ছা, দাঁড়ান, একজন প্রশ্ন করছে। হ্যাঁ, লাকি বিশ্বাস বলেন। স্যার, ওই যে আপনি যে পার্থক্য লিখতে বলেন যে 5টা তো আমরা অটোমেটিকলি পারবো, কিন্তু স্যার ওইখানে যদি এই যে 299 আর 300 ধারায় যদি প্রশ্ন এইভাবে যদি আসে যে প্রধান প্রধান পার্থক্যগুলো লিখুন, তখন কিভাবে লিখতে পারি একটু যদি আলোচনা করতেন। ওই জায়গায় যা আছে সবই লিখবেন। প্রধান প্রধান বললে যা যা বললাম এগুলা সবই প্রধানের মধ্যেই পড়ে, অপ্রধানের মধ্যে না। পার্থক্য আপনি ওই সময়ের মধ্যে যতগুলো পারেন ততগুলো লিখবেন। ঠিক আছে স্যার। সংজ্ঞা লিখবেন, উদাহরণ লিখবেন। আমি যা বললাম সবই প্রধানের মধ্যেই পড়ে, কোনো সমস্যা নাই। আর আপনি সময় অনুসারে যত পারেন তত লিখবেন। আপনার জি স্যার। একমাত্র ইন্টেনশন হবে যে আমি আমার সময়ের সর্বোচ্চ ব্যবহার করব, যত বেশি লেখা যায়। যেগুলো মনে থাকে সেইটা লিখুন। ঠিক আছে লাকি? জি স্যার। একটা প্রশ্ন আপনারা করেন নাই কেউ, সেটা হলো, আমি আশা করতেছিলাম আপনাদের আমি করে দিই। সেটা হলো যে স্যার আপনি এভাবে বলতে পারেন যে নেচার অফ ইনজুরি, আঘাতের প্রকৃতি হইলে তো 300 ধারার প্রথম অনুচ্ছেদের কি বলেন তো? 300 ধারার প্রথম ভাগের 3য় অনুচ্ছেদ নেচার অফ ইনজুরি, যে একজন আর একজনের যদি এমন প্রকৃতির আঘাত করে যে আঘাতের একমাত্র ফলাফল মৃত্যু, তাহলে সেটা কি হবে? খুন হবে। কিন্তু যদি কেউ আকস্মিক উত্তেজিত হয়ে এমন আঘাত করছে যার একমাত্র ফলাফলই হলো মৃত্যু, ধরেন তার একটা বাজে কথা বলছে, তার হাতে তলোয়ার ছিল, তলোয়ার দিয়ে একেবারে এক পেটের এক পাশ দিয়ে ঢুকায় এক পাশ দিয়ে বের করে ফেলছে, তাহলে এই জায়গায় এটা তো 300 ধারার প্রথম অংশের 3য় অনুচ্ছেদের সাথেও মিলে, আবার 300 ধারার প্রথম ব্যতিক্রমের সাথেও মিলে। তাহলে এটা কি নিন্দনীয় নরহত্যা, মানে কি খুন হবে? ব্যাখ্যা তো দুটোই দিলেন, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কি সেটা বলেন। স্যার নিন্দনীয় নরহত্যা হবে স্যার। কারণ আঘাতের প্রকৃতিটাই এরকম যে আমার ইচ্ছে নাই। আচ্ছা, মামুন সাহেব বলেন কি হয়েছে, ব্যাখ্যা দেন। স্যার নিন্দনীয় নরহত্যা হবে, এটা হচ্ছে আকস্মিক উত্তেজিত হয়ে যেহেতু করছে সেহেতু নিন্দনীয় নরহত্যা হবে। তবে আঘাতের প্রকৃতিটা যেহেতু ছিল মৃত্যুর ফলাফল, তো সেটা নিন্দনীয় নরহত্যা হবে অভিপ্রায় নিয়ে।
নিন্দনীয় নরহত্যা দুই রকম আমরা জানি, অভিপ্রায় সহ অভিপ্রায় ছাড়া। তো সেটা জি। অভিপ্রায় নিয়ে নিন্দনীয় নরহত্যা হবে। ধন্যবাদ ধন্যবাদ। দেখেন, আঘাতের প্রকৃতির সাথে মিললেও নিন্দনীয় নরহত্যা এবং খুনের মধ্যে প্রিলি পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, একটা বেসিক পার্থক্য হলো কোন পরিস্থিতিতে কাজটা করছে, বুঝছেন? ওই যে জ্ঞান থাকতে পারে, আঘাতের প্রকৃতি থাকতে পারে, কিন্তু জ্ঞান আঘাতের প্রকৃতি আছে, যদি প্রি প্ল্যান না থাকে তাহলে সেটা খুন হবে না। অবশ্যই কি থাকতে হবে? প্রি প্ল্যান থাকতে হবে। কিন্তু এই জায়গায় যদিও আঘাতের প্রকৃতির সাথে মিলতেছে, বাট সে কাজটা করছে কখন? গুরুতর এবং আকস্মিক, উত্তেজিত হয়ে। তো এই জন্য এটা খুন হবে না, এটা হবে কি? নিন্দনীয় নরহত্যা। তো আমাদের আজকে এই পর্যন্তই। এই প্রশ্ন যেটা আছে এই তলপেটের লাথিতে, এটা আগামী দিন ইনশাল্লাহ পড়বো। বৃহস্পতিবার পড়া আছে, বৃহস্পতিবার হয়তো বা আমাদের রমজান শুরু হয়ে যাবে নাকি? ওই দিন চলে আসবেন 3টার সময়। ঠিক আছে, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি কেউ কিছু না বুঝেন আমারে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে দিব, সমস্যা নাই। আল্লাহ হাফেজ। আর যাদের ইনস্টলমেন্ট বকেয়া আছে বা ভর্তি হন নাই বকেয়া আছে, তারা এগুলো দ্রুত পরিশোধ করেন। অনলাইন অফলাইন উভয়ের ব্যাচের জন্য প্রযোজ্য।